ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। প্রিপোজিশনের ওপরে এটিই হবে আমাদের ফার্স্ট ক্লাস। যে প্রিপোজিশনগুলি আজকে আমাদের আলোচনায় থাকবে সেগুলি হলো অন, অ্যাবভ, আপ, ওভার, আপন আর অন টু। বুঝতেই পারছো, প্রত্যেকটি প্রিপোজিশনই কিন্তু উপরে বোঝায়। তাই এই প্রিপোজিশনগুলোকে নিয়ে আমাদের কিন্তু অনেক সময় কনফিউশন বা ডাউট হয়। তাই আমি আজকে এই ক্লাসে এমন কিছু রুলস বা এমন কিছু ফর্মুলার ব্যবহার তোমাদেরকে শেখাবো যাতে তোমাদের ওই ধরনের ডাউট বা কনফিউশন আর না থাকে এবং তোমরা এই প্রিপোজিশনগুলো তোমাদের বাক্যে প্রপারলি এবং ঠিকভাবে ব্যবহার করতে পারো। দেখে নেওয়া যাক অন আমরা কখন ব্যবহার করতে পারি। অন কথাটি বা অন প্রিপোজিশনটি আমরা ব্যবহার করব কোনো বস্তু কোনো কিছুর উপরে আছে এটা বোঝাতে। খেয়াল রাখতে হবে এক্ষেত্রে ওই দুটি বস্তুর মধ্যে কিন্তু একটি স্পর্শ থাকবে। অর্থাৎ আমি যদি বলি দ্য বুক ইজ অন দ্য টেবল, তার মানে বইটা টেবিলের ওপরে রয়েছে, অর্থাৎ বইটার সাথে কিন্তু টেবিলের উপরিতল স্পর্শ করে রয়েছে। একই রকমভাবে দ্য ক্লক ইজ অন দ্য ওয়াল, দ্য ম্যান ইজ অন দ্য প্ল্যাটফর্ম। 2 নম্বর নিয়ম, কোনো নির্দিষ্ট দিন বা তারিখের আগে কিন্তু আমরা অন ইউজ করব। অর্থাৎ উদাহরণটা দেখে নাও, হি কামস অন সানডেজ, অর্থাৎ সে রবিবার করে আসে। তাহলে রবিবার করে মানে একটি নির্দিষ্ট দিনের কথা উল্লেখিত হচ্ছে এখানে, তার জন্য এখানে অন বসানো হয়েছে। আরেকটি উদাহরণ, হি ওয়াজ বর্ন অন 30th অক্টোবর, অর্থাৎ তার জন্ম হয়েছিল 30শে অক্টোবর। তাহলে 30শে অক্টোবর একটি নির্দিষ্ট তারিখ, তাই তার আগে আমরা এখানে অন ইউজ করেছি। এরপরে 3 নম্বর রুলটি, কোনো বিষয়ের ব্যাপারে কিছু লেখা হয়েছে বা বলা হয়েছে বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, হি রোট অ্যান এসে অন ট্রাভেলিং। অন ট্রাভেলিং, ট্রাভেলিং মানে ভ্রমণ বা পর্যটন, অর্থাৎ সে একটি প্রবন্ধ লিখেছিল ভ্রমণ বা পর্যটনের বিষয়। তাহলে যেহেতু এখানে বিষয় বোঝানো হচ্ছে তাই আমরা এখানে অন ইউজ করেছি। আরেকটি উদাহরণ, হি ডেলিভার্ড আ স্পিচ অন চাইল্ড লেবার, অর্থাৎ সে শিশু শ্রমিকের বিষয়ে বা ব্যাপারে একটি বক্তৃতা দিয়েছিল। তাহলে এখানেও শিশু শ্রমিক কিন্তু ছিল ওই ব্যক্তির বক্তৃতা দেওয়ার বিষয়, তো তার জন্য তার আগে আমরা এখানে অন ইউজ করেছি। 4 নম্বর রুলটি, কোনো কিছুর ওপর নির্ভরশীলতা বোঝাতে। অর্থাৎ দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাসের ওপর নির্ভর করে বেঁচে থাকে, অর্থাৎ গরু ঘাস খেয়ে বেঁচে থাকে। তাহলে গরুটি ঘাসের ওপরে নির্ভরশীল, তার জন্য ওখানে অন বসানো হয়েছে। হি ইজ সার্ভাইভিং অন মেডিসিনস, অর্থাৎ ওই ব্যক্তি ওষুধপত্রের ওপর নির্ভর করে বেঁচে রয়েছেন। তাহলে এখানেও নির্ভরশীলতা বোঝাচ্ছে ওষুধপত্রের ওপরে, তার জন্য অন। আরেকটি খুব সিম্পল উদাহরণ, হি ডিপেন্ডস অন হার মাদার, অর্থাৎ সে তার মার উপর নির্ভর করে। তাহলে এখানেও আমরা অন বসিয়েছি। এবং লাস্ট রুলটি পাংচুয়ালিটি বোঝাতে, অর্থাৎ সময়ানুবর্তিতা বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, হি উইল বি দেয়ার অন টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ে সে সেখানে উপস্থিত হবে। এবার দেখে নেওয়া যাক আমরা অ্যাবাভ কথাটি কখন ব্যবহার করতে পারি। দেখো, অন এবং অ্যাবাভ এই দুটো প্রিপোজিশনের ব্যবহার কিন্তু সেমই, অর্থাৎ দুটি প্রিপোজিশনই কিন্তু কোনো একটি বস্তুর উপরে কোনো বস্তু রয়েছে তার অবস্থানটা বোঝায়। কিন্তু পার্থক্যটা কোথায় না, অন প্রিপোজিশনটা যখন আমরা ব্যবহার করব তখন কিন্তু দুটি বস্তুর মধ্যে একটি স্পর্শের ব্যাপার থাকে, অর্থাৎ একটি বস্তু আরেকটি বস্তুর উপরিতলে স্পর্শ করে আছে বোঝায়। অ্যাবাভের ক্ষেত্রে কিন্তু সেটি হয় না। অর্থাৎ যেমন উদাহরণগুলো একটু দেখে নেওয়া যাক। দ্য বার্ডস আর ফ্লাইং অ্যাবাভ দ্য ট্রিজ, অর্থাৎ গাছগুলির ওপরে পাখিগুলি উড়ছে। এখানে দেখো গাছগুলির উপরিতলের সাথে নিশ্চয়ই পাখিগুলি স্পর্শ করে নেই, গাছগুলির ওপরে পাখিগুলি উঠছে, তার জন্য এখানে অ্যাবাভ ইউজ করা রয়েছে। একই রকমভাবে হি লিভস ইন দ্য ফ্ল্যাট অ্যাবাভ আওয়ার্স, অর্থাৎ আমাদের ফ্ল্যাটের ওপরে সে থাকে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু দুটি বস্তুর মধ্যে কোনো সংস্পর্শের ব্যাপার কিন্তু থাকছে না। পাশে দেওয়া ছবিটাও তোমরা একটু দেখতে পারো, তাহলেও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো, একটা বলের ছবি রয়েছে যেটা একটা বাক্সের ওপরে রয়েছে। দেখো, বলটা এবং বাক্সটা এই দুটো কিন্তু স্পর্শ করে নেই। তার পাশে আরেকটি ছবি রয়েছে, নিচে দেখো একটা বড় গোল রয়েছে, তারপরে ওপরে 3টি অ্যারো দিয়ে 3টি ছোট ছোট গোল করা রয়েছে। অর্থাৎ বড় যে গোলটি রয়েছে বা সার্কেলটা রয়েছে তার ওপরে দেখো 3টি স্মল সার্কেলস রয়েছে। তাদের মধ্যে একটি সার্কেল, বড় সার্কেলটা সরাসরি ওপরে রয়েছে, বাকি দুটো সার্কেল কিন্তু সরাসরি নেই। কিন্তু যাই হোক না কেন 3টি সার্কেলই বড় সার্কেলটার ওপরে রয়েছে। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আমরা
অ্যাবাভ ইউজ করব। 2 নম্বর নিয়মটা কোনটা? না কোনো চিঠি, রচনা, প্রবন্ধ বা কোনো লেখায় উপরে উল্লেখিত কোনো অংশ বোঝানোর জন্য। অ্যাজ পার এক্সাম্পল, প্লিজ রিড দ্য ডিটেলস মেনশনড অ্যাবাভ, এরকম ধরনের সেন্টেন্স আমরা কিন্তু যে কোনো অফিসিয়াল লেটারে ব্যবহার করেই থাকি বা বিভিন্ন ডকুমেন্টসে কিন্তু আমরা দেখে থাকি। অর্থাৎ বাক্যটির মানে কি? না উপরে লেখা অংশটি আগে পড়ে নাও। 3 নম্বর রুল, কোনো কিছুর স্তরের বা পরিমাণের বা সংখ্যার আধিক্য বা বেশি বোঝাতে। অর্থাৎ আওয়ার প্রফিট ইজ 10% অ্যাবাভ দ্য প্রিভিয়াস ইয়ার্স। বাক্যটির মানে কি? না গত বছরের তুলনায় আমাদের প্রফিট বা আমাদের লাভ 10% বেশি হয়েছে। তাহলে গত বছরের লাভের একটি পরিমাণ ছিল, সেই পরিমাণের থেকে 10% বেশি হয়েছে বর্তমানে। তো সেই সেন্সে আমরা এখানে অ্যাবাভ ইউজ করব। আরেকটি এক্সাম্পল, দ্য টেম্পারেচার টুডে ইজ 10 ডিগ্রিজ অ্যাবাভ নর্মাল। অর্থাৎ আজকের তাপমাত্রা স্বাভাবিকের থেকে 10 ডিগ্রি বেশি। 4 নম্বর রুল, বেশি মূল্যবান বোঝানোর জন্য। অর্থাৎ বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বা প্রাধান্য দেওয়া হচ্ছে এমন কিছু বোঝানোর জন্য। অ্যাজ পার এক্সাম্পল, নাও এন্টারটেনমেন্ট ইজ প্রাইজড অ্যাবাভ এডুকেশন। অর্থাৎ আজকালকার দিনে শিক্ষার থেকে এন্টারটেনমেন্টকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আরেকটি এক্সাম্পল, অনেস্টি শুড বি প্রাইজড অ্যাবাভ এনিথিং এলস। অর্থাৎ অন্য যে কোনো কিছুর থেকে সততাকে কিন্তু বেশি গুরুত্ব বা প্রাধান্য করা উচিত বা দেওয়া উচিত। এবং 5 নম্বর রুলটা, কোনো বিশেষ আচরণ, মান বা ফলের ওপরে বোঝালে। অর্থাৎ দ্য বয় ওয়াজ অ্যাবাভ বিহেভিং রুড। অর্থাৎ ছেলেটি খারাপ ব্যবহার করবার ঊর্ধ্বে। তার মানে ছেলেটি কিন্তু কখনোই কারুর সাথে খারাপ ব্যবহার করতে পারে না। আরেকটি এক্সাম্পল, হিজ স্কোরস আর অ্যাবাভ অ্যাভারেজ। অর্থাৎ তার পরীক্ষার ফল বা রেজাল্ট কিন্তু সাধারণ বা গড়পড়তার থেকে ঊর্ধ্বে। তাহলে এই 5টি ক্ষেত্রে আমরা আমাদের বাক্যে অ্যাবাভ প্রিপোজিশনটাকে ব্যবহার করতে পারি। এবার দেখে নেওয়া যাক ওভার প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করতে পারি। ওভার এবং অ্যাবাভ এই দুটো প্রিপোজিশন কিন্তু ভীষণ কনফিউশন ক্রিয়েট করে আমাদের মধ্যে। দুটি প্রিপোজিশনই কিন্তু কোনো বস্তুর ওপরে কিছু থাকা বোঝায়। অর্থাৎ অ্যাবাভের ক্ষেত্রে একটু মনে করে দেখো যে একটি বস্তুর ওপরে অন্য কিছু আছে বোঝানোর জন্য আমরা অ্যাবাভ ব্যবহার করেছি। সেই বস্তুটি আরেকটি বস্তুর ঠিক সরাসরি ওপরে থাকতেও পারে, নাও থাকতে পারে। ওভার কিন্তু আমরা ব্যবহার করব তখনই যখন বোঝাতে চাইব যে একটি বস্তুর ঠিক সরাসরি ওপরে অন্য কিছু রয়েছে। অ্যাজ পার এক্সাম্পল, দ্য বার্ডস ওয়ার ফ্লাইং ওভার দ্য ফরেস্ট। পাখিগুলি জঙ্গলের ওপর দিয়ে উড়ছিল। এখানে আমরা অ্যাবাভ ইউজ না করে ওভার ইউজ করেছি ইন অর্ডার টু মিন যে পাখিগুলি কিন্তু ঠিক জঙ্গলের সরাসরি ওপরে ছিল, তার জন্যই এখানে ওভার ব্যবহার করা হয়েছে। 2 নম্বর নিয়ম, কোনো কিছু শেষ হওয়া বোঝাতে। অর্থাৎ দ্য এক্সাম উইল বি ওভার সুন, তার মানে পরীক্ষাটা শীঘ্রই শেষ হয়ে যাবে। 3 নম্বর, উপর দিয়ে কোনো কিছুর মুভমেন্ট বোঝাতে বা অতিক্রম করা বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, দ্য অ্যারোজ ফ্লিউ ওভার দ্য হেডস অফ দ্য সোলজার্স। অর্থাৎ সৈনিকদের মাথার ওপর দিয়ে তীরগুলি উড়ে চলে গেল। তাহলে এই যে মাথার ওপর দিয়ে তীরগুলির একটি মুভমেন্ট হলো, এটা বোঝানোর জন্য আমরা ওভার ইউজ করেছি। এছাড়াও ওভার কথাটিকে ব্যবহার করা যায় কখন? না অতিক্রম করবার জন্য। পাশের ছবিটিতে দেখো যে একজন জকি এবং একটি ঘোড়া একটি ব্যারিয়ারকে টপকে লাফিয়ে যাচ্ছে। অর্থাৎ দে ওয়্যার জাম্পিং ওভার দ্য ব্যারিয়ার। তাহলে অতিক্রম করা বোঝানোর জন্য আমরা ওভার ইউজ করতে পারি। 4 নম্বর রুল, কোনো কিছু ঢাকা দেওয়া বা কভার করা বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, পুট ইউর হ্যান্ডস ওভার ইউর ইয়ার্স। অর্থাৎ কেউ তোমাকে বলল তোমার হাত দুটো দিয়ে কানটিকে ঢাকা দাও, বা পুট দ্য ব্ল্যাঙ্কেট ওভার দ্য চাইল্ড, বা বাচ্চাটির ওপরে ব্ল্যাঙ্কেট অর্থাৎ কম্বলটি দিয়ে দাও। তাহলে কভার করা বা ঢাকা দেওয়া বোঝানোর জন্য আমরা ওভার ব্যবহার করতে পারি। 5 নম্বর রুল, নির্দিষ্ট সংখ্যার বেশি সংখ্যা বোঝানোর জন্য। অ্যাজ পার এক্সাম্পল, ওভার 100 স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য সেমিনার। অর্থাৎ
100রও বেশি ছাত্রছাত্রীরা এই সেমিনারটায় যোগ দিয়েছিল। বা আই গট ওভার 300 সাবস্ক্রাইবার্স অন মাই চ্যানেল, বা আমার চ্যানেলে আমি 300রও বেশি সাবস্ক্রাইবার্স পেয়ে গেছি। তাহলে নির্দিষ্ট সংখ্যার বেশি সংখ্যা বোঝানোর জন্য আমরা ওভার ইউজ করতে পারি। আর লাস্ট রুলটা অপোজিট পজিশন বা অপোজিট সাইড বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, হি টার্নড ওভার, সে পিছনে ফিরল, অ্যান্ড ওয়াকড অ্যাওয়ে, অর্থাৎ সে যেদিকে মুখ করেছিল সে তার উল্টো দিকে মুখ করলো এবং হেঁটে চলে গেল। আরেকটি এক্সাম্পল, হি রোল্ড ওভার অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, সে পাশ ফিরে শুলো অ্যান্ড ওয়েন্ট টু স্লিপ, অর্থাৎ ঘুমিয়ে পড়লো। অর্থাৎ দেখো তার এক্ষেত্রে কিন্তু তার ডিরেকশনটা চেঞ্জ হচ্ছে। সে যেদিকে মুখ করেছিল পাশ ফিরে শোয়া মানে কিন্তু সে তার উল্টো দিকে মুখ করে শুলো। তো ডিরেকশন চেঞ্জ হওয়া মানে এখানে অপোজিট ডিরেকশন বা অপোজিট সাইড বোঝাচ্ছে, তার জন্য এখানে আমরা ওভার ইউজ করেছি। আরও একটি এক্সাম্পল, হি লিভস জাস্ট ওভার দ্য রোড ফ্রম আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির ঠিক উল্টো দিকে রাস্তার অপর প্রান্তে কিন্তু সে বসবাস করে। তো এই রুলগুলি যদি তোমরা একটু মনে রাখো তাহলে ওভার কখন তোমরা ব্যবহার করবে সেটা বুঝতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। এবার দেখে নেব আপন প্রিপোজিশনটা আমরা কখন ব্যবহার করব। আপন আর অন এই দুটো প্রিপোজিশনই কিন্তু সেম রিজন বা সেম ক্ষেত্রে ব্যবহার করা হয়, তবে আপন অন প্রিপোজিশনটার থেকে কিন্তু অনেক বেশি ফর্মাল, অর্থাৎ ফর্মাল রাইটিংয়ের ক্ষেত্রে আমরা আপন কথাটিকে ব্যবহার করি। তো আপন যদি তোমরা ব্যবহার করতে না চাও তার জায়গায় অন ইউজ করলেও কোনো কিছুই ভুল হবে না। তাও একটু দেখে নেওয়া যাক। দেখো, অ্যাজ ইউজুয়াল অনের মতনই কোনো কিছুর ওপরে বোঝাতে আমরা আপন ইউজ করি, অর্থাৎ হি ফেল আপন দ্য গ্রাউন্ড, অর্থাৎ সে মাটির ওপরে বা মাঠের ওপরে পড়ে গেল। 2 নম্বর, খুব বেশি সংখ্যা বা পরিমাণের ওপর জোর দেওয়া বোঝাতে। অ্যাজ পার এক্সাম্পল, গ্যালন্স আপন গ্যালন্স অফ ওয়াটার পোর্ড, অর্থাৎ গ্যালনের পর জল ঢেলে দেওয়া হলো। এই যে গ্যালন্স আপন গ্যালন্স বলা হচ্ছে, তার মানে জলের পরিমাণটার ওপরে আধিক্য দেওয়া হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে। আরও একটি এক্সাম্পল, থাউজেন্ডস আপন থাউজেন্ডস ভিডিওস আর অন ইউটিউব, ইউটিউবে হাজারের থেকেও বেশি ভিডিওস রয়েছে, অর্থাৎ ইউটিউবে ভিডিওর পরিমাণের ওপরে কিন্তু জোর দেওয়ার জন্য আমরা এখানে আপন প্রিপোজিশনটা ব্যবহার করলাম। 3 নম্বর ক্ষেত্র, কোনো একটি ঘটনা খুব শীঘ্রই হবে বা ঘটবে বোঝাতে। দি এক্সামস আর অলমোস্ট আপন ইউ, অর্থাৎ পরীক্ষা কিন্তু প্রায় এসে গেছে তোমার উপরে, অর্থাৎ খুব শীঘ্রই কিন্তু তোমার পরীক্ষা ঘটতে চলেছে। আরেকটি এক্সাম্পল, দ্য মনসুন ইজ অলমোস্ট আপন আস, অর্থাৎ বর্ষা কিন্তু প্রায় চলেই এসেছে আমাদের কাছে। তাহলে এই সমস্ত ক্ষেত্রেও আমরা আপন ব্যবহার করব। আর অনের মতনই কোনো কিছুর উপর নির্ভরশীলতা বোঝাতেও আমরা আপন ইউজ করব, অর্থাৎ হি ডিপেন্ডস আপন হার মাদার, অর্থাৎ সে তার মার উপরে নির্ভর করে। দেখো, অনের ক্ষেত্রেও কিন্তু আমরা সেম বাক্যটি উদাহরণ হিসেবে ব্যবহার করেছিলাম। সেখানে ছিল কি না, হি ডিপেন্ডস অন হার মাদার, এখানে লেখা হয়েছে আপন হার মাদার। দুটি বাক্যের মানে এক্স্যাক্টলি সেম, কিন্তু যেহেতু এখানে আমরা আপন প্রিপোজিশনটা ব্যবহার করেছি, এই ব্যবহারটি কিন্তু হয়ে গেছে অনেক বেশি ফর্মাল। এবারের প্রিপোজিশন অন টু। অন টু ব্যবহার হয় মুভমেন্ট বোঝানোর জন্য, তবে কীরকম মুভমেন্ট না, নিচ থেকে ওপরের দিকে যাওয়ার মুভমেন্ট। অর্থাৎ যদি আমি বলি হি জাম্পড অন টু দ্য হর্স, তার মানে এই যে হি সাবজেক্ট, সে নিচে মেঝেতে বা মাটিতে দাঁড়িয়েছিল, সেখান থেকে সে লাফিয়ে উঠল ঘোড়ার ওপরে, তাহলে তার মুভমেন্টটা হলো নিচ থেকে ওপরের দিকে। এই ধরনের মুভমেন্ট বোঝানোর জন্য কিন্তু আমরা অন টু ব্যবহার করব। আরেকটি এক্সাম্পল, দ্য মাঙ্কি কেম অন টু দ্য শেড অফ দ্য হাউস, অর্থাৎ বানরটি বাড়ির ছাদের ওপর উঠে এলো, অর্থাৎ তার মানে বানরটি নিচে ছিল, সেখান থেকে সে উঠে এলো ছাদের ওপরে, অর্থাৎ তার মুভমেন্টটা কি হলো না, নিচ থেকে ওপরের দিকে। আজকের ক্লাসের আমাদের লাস্ট প্রিপোজিশন সেটা হচ্ছে আপ। আপ ব্যবহার করা হয় আপওয়ার্ড, অর্থাৎ উপরের দিকের কোনো মুভমেন্ট বোঝানোর জন্য, ঠিক যেমনটা আমরা অন টুর ক্ষেত্রে পেয়েছিলাম। অ্যাজ পার এক্সাম্পল, পুল আপ ইয়োর স্লিভস, অর্থাৎ তোমার হাত মানে জামার হাতাটা উপরের দিকে তুলে নাও, বা
কিপ গোয়িং আপ, অর্থাৎ ওপরের দিকে চলতে থাকো। তাহলে দুটি ক্ষেত্রেই দেখছো কোনো একটি নাউন বা প্রোনাউনের বা একটি কোনো জিনিসের একটা আপওয়ার্ড মুভমেন্টের কথা কিন্তু বোঝানো হচ্ছে। তো এক্ষেত্রে আমরা আপ ইউজ করব। আর 2 নম্বর ক্ষেত্র কখন না, কোনো একটি সার্টেন পয়েন্ট বা লিমিট বোঝানোর জন্য বা সময় শেষ বোঝাতে, অর্থাৎ দ্য ট্রেন ইজ গোয়িং আপ টু লন্ডন, অর্থাৎ ট্রেনটা লন্ডন পর্যন্ত যাবে। অর্থাৎ ট্রেনটির যাওয়ার বা গন্তব্যস্থানের লিমিট বা সার্টেন পয়েন্ট কোনটা না লন্ডন, তারপরে কিন্তু ট্রেনটা আর যাবে না। এরকম ক্ষেত্রেও আমরা আপ ইউজ করব। আর টাইম শেষ বোঝানোর জন্য একটা এক্সাম্পল না, আওয়ার টাইম ইজ আপ ফর দিস ক্লাস, এই ক্লাসের জন্য কিন্তু আমাদের সময় শেষ। তাহলে এই যে ক্লাসের সময়ের শেষ বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে আপ ইউজ করেছি। তাহলে বুঝতেই পারছো যে এর সাথে সাথে আমাদেরও আজকে ক্লাসের টপিক বা আমাদের আলোচনা কিন্তু এখানেই শেষ। যে প্রিপোজিশনগুলি নিয়ে আমরা আলোচনা করলাম প্রত্যেকটাই ওপরে বোঝায়। আর এই নিয়মগুলি যদি তোমরা একটু মাথায় রাখো তাহলে আশা করি যে তোমাদের এর পরে আর কোনো কনফিউশন থাকবে না। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে হেল্প করবার জন্য, সাপোর্ট করবার জন্য সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।